উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে লিখেছেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমতা চাইতে হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটেজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। প্রথম প্রশ্ন, আপনারা কি ক্ষমা চাইবেন? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে, সাফ দিলে আসবেন কিনা? যে আমার ধন্যবাদ আপনাকে। আমি মাহফুজ আলমের এই ইয়েটা দেখেছি। আমার কাছে প্রথম আমি প্রশ্ন জবাব দেওয়ার আগে একটু বলতে চাই, সেটা হচ্ছে মাহফুজ আলম কি কোনো রাজনৈতিক দলের নেতা? উনি এই স্ট্যাটাস দিতে পারেন কিনা? ওনার স্ট্যাটাসের থেকে, ওনার উপদেষ্টা পরিষদের থেকে এটাই কোনো দলীয় সরকার কোনো সিদ্ধান্ত? উনি কিন্তু ওনার শপথ ভঙ্গ করেছেন, ওনাকে পদত্যাগ করা উচিত অবিলম্বে। কারণ উনি সরকারের থেকে কোনো ধরনের ব্যক্তিগত মত প্রকাশ করার, পোষণ করার, এভাবে স্ট্যাটাস দিয়ে এটা কোনো ইখতিয়ার আছে কিনা ওনার? আমি মনে করি নাই। এবং যদি উনি যে ভাষায় কথা বলতেছেন, কারণ আমরা তো বলতে পারি উনি কি ভারতীয় রয়ের কোনো এজেন্ট কিনা, এবং সেই যারা আগে ভূমিকা পালন করেছেন সেই ভূমিকা কি এখন উনি পালন করতেছেন কিনা, বা ওনার কাঁধে কোনো দায়িত্ব আসছে কিনা। জি, উপদেষ্টাকে জি উত্তর কি দিয়েছেন আপনি? হ্যাঁ, না আমি ওখানে উত্তর দেই নাই, উত্তর দিব। আর কে মানে মানবতা বিরোধী অপরাধ বা অপরাধের জন্য ক্ষমা চাইবে কিনা, বা সেটা আপনি একটা বিষয় রাখেন। এখন এই বয়ান দিয়ে আওয়ামী লীগ গত 17 বছর ফেসিবাদ কায়েম করেছে, এবং সেই সময় যারা এটাকে সমর্থন দিয়েছেন তারা পরবর্তীতে সবাই এটার শিকার হয়েছেন, এবং সবাই মিলে তখন ঐক্যবদ্ধ হয়ে এই আওয়ামী লীগকে পতন ঘটানোর জন্য সবাই আবার রাস্তায় নেমেছেন। যখন জামাতের উপর এই বয়ান দিয়ে নির্মূল অভিযান শুরু হয়েছিল, তখন সবাই বিভিন্ন ইয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন। যখন একে একে সবাইকে ধরা হলো, তখন বুঝলো যে ওই শিয়ালের মুরগি ধরার মতো কেউ কিন্তু রক্ষা পাচ্ছে না। তখন আবার সবাই ওই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন নেমেছে। তো এই বয়ান 1971 সালের, এটা অনেক পুরাতন বয়ান, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা জানেন যে অধ্যাপক গোলাম আজম 1992 সালে জেলখানা থেকে মুক্তি পাওয়ার পরে বায়তুল মোকাররমের গেটে দাঁড়িয়ে উনি বলেছেন, ক্ষমা চেয়েছেন যে আমার এবং আমার দলের যে ভূমিকা 71 সালের ইস্যুতে, আমরা সরাসরি যুদ্ধ করি নাই, আমরা অপরাধের সাথে জড়িত ছিলাম না, কিন্তু যেহেতু একটা মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময় যেহেতু আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, এই জন্য যারা কষ্ট পেয়েছেন, যারা শিকার হয়েছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি তখনকার আমিরে জামাত ছিলেন। তাহলে ওই স্ট্যাটাসে থেকে কোথাও দাঁড়িয়ে ক্ষমা চাইলে কি বিচার হয় না? আমি কথাটা শেষ করি। এখন ওইখানে ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না হয়, তারপরে যদি এটা থেকে যায়, কতবার কথা বললে, কতবার ক্ষমা চাইলে সেটা ক্ষমা হবে। এই বিষয়ে আমি আসবো। এরপরে আমি একটু শেষ করি। আপনি এটা তো আজকে এই গত 2010 সাল থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দের যে বিচার হয়েছে, এই বিচারগুলোর প্রত্যেকটা জামাত অপরাধ করেছি করে নাই, সেটার জন্য প্রত্যেকটা ঘটনার সাথে আপনারা দেখবেন যে এই এটিএম আজহারুল ইসলামের ঘটনার দিনেও সেদিন আমরা আদালতে ছিলাম, যে একটা সিন্ডিকেট সাজিয়ে কিভাবে মানে রাষ্ট্রপ্রধান থেকে শেখ হাসিনা থেকে শুরু করে সুরেন্দ্র কুমার সিনহা তার বইতেই সেটা লিখেছেন, কিভাবে নিজামুল হক থেকে শুরু করে সবাই কিভাবে এই অপরাধের সাথে জড়িত ছিল, মানুষগুলোকে হত্যা করার অপরাধের সাথে জড়িত ছিল, জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে। তো এই জন্য যদি অপরাধ যদি তিনি যে ভাষায় কথা বলেছেন, মানে অপরাধের সাথে জড়িত বা অপরাধ হলে তাদেরকে করতে হবে, অপরাধী হলে অবশ্যই ক্ষমা চাইবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা প্রমাণিত না হবে, সেটাকে এভাবে নিজের ব্যক্তিগত, যদি এটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়, সরকারের কোনো সিদ্ধান্ত হয়, তাহলে সেটা সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানালে সেটা দল হিসেবে জামাত ইসলামী তার অবস্থান ব্যক্ত করবে। অ্যাডভাইজার তিনি এইভাবে শপথ নিয়ে তিনি শপথ লঙ্ঘন করে কোন দল বা গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নিতে পারে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন অ্যাডভোকেট সাহেব। কিন্তু আপনি প্রশ্ন তুলেছেন উপদেষ্টা কি রয়ের এজেন্ট কিনা।
উপদেষ্টা মাহফুজ আলম শনিবার যুদ্ধাপরাধীদের সহযোগী ক্ষমা চাইতে হবে এই স্ট্যাটাস দেওয়ার পরই তার বিরুদ্ধে ডিজিটাল মব তৈরি হয়। এরপর তিনি আজ তার এবং তার পরিবারের উপর যে নোংরামি করা হচ্ছে সেই কথা তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছুক্ষণ পরে আবার সেটা ডিলিটও করেন। তিনি বলেছেন ফ্যামিলি টাইনও না, যুদ্ধাপরাধের সহযোগী রাজাকারেরা। উপদেষ্টা এবং উপদেষ্টার পরিবারের উপর ডিজিটাল মবের কারিগর কারা জানেন কিনা? যারা তাকে রয়ের এজেন্ট বলে সন্দেহ করছে তারাই কিনা? কে মানে এটা কে করেছেন সেটা উনি ভালো বলতে পারবেন। এখন আমি তো আমার জায়গা থেকে আমি বলতে পারবো না। আমি আমার কথাটা আমি বললাম, যেহেতু উনি ওনার জায়গা থেকে একজন, আমি মনে করি যিনি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন, যিনি একটা সরকারের অংশ হবেন, তাকে সকল রাগ, ক্ষোভ, মান, অভিমানের ঊর্ধ্বে উঠে তাকে দায়িত্ব পালন করতে হবে। তিনি সেটা শপথ গ্রহণ করেছেন, কিন্তু উনি সেটা শপথের সীমা পরিসীমা তিনি জানেন কিনা, বুঝেন কিনা, বয়সের মানে বয়স বিবেচনায়, বিচার বিবেচনায় তিনি সেভাবে ভূমিকা পালন করতে পারতেছেন নাকি নিজে। যখন এই যে একটু কথা হলো যে কোনো একটা প্রজ্ঞাপন জারি হওয়ার আগে কে কার আগে স্ট্যাটাস দেবেন, কে কার থেকে বেশি বাহবা নেবেন, কে বেশি কমেন্ট পাবেন, শেয়ার পাবেন, সেই চিন্তায় যদি ওনারা রাষ্ট্রীয় ক্ষমতা যদি পরিচালনা করতে পারেন, তাহলে তো এটা রাষ্ট্রের এত বড় দায়িত্ব থেকে বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে ওনারা বিপদে ফেলে দিবেন। সেই জায়গা থেকে অবশ্যই সতর্ক হওয়া উচিত।